এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করছি গভর্নরের থার্ড পার্ট অ্যান্ড লাস্ট পার্ট নিয়ে। আগের দিনে আমি তোমাদের আলোচনা করেছি গভর্নরের সেকেন্ড পার্টের কোয়েশ্চেনগুলো নিয়ে 14,000+ জিকে এমসিকিউ বই থেকে। আজ দেখতে পাচ্ছ তারপর থেকে হু ওয়াজ দ্য ফার্স্ট উইমেন গভর্নর অফ এ স্টেট ইন ফ্রি ইন্ডিয়া ফ্রম আউট অফ ফলোয়িং, অর্থাৎ নিম্নলিখিত কে স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। এটার উত্তর হবে সরোজিনী নাইডু। তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন 1947 সালের 15ই আগস্ট থেকে 1949 সালের 2রা মার্চ সময় পর্যন্ত। এ প্রসঙ্গে বলে রাখি একটা গুরুত্বপূর্ণ তথ্য। তৎকালীন উত্তরপ্রদেশের নাম ছিল সংযুক্ত প্রদেশ বা ইউনাইটেড প্রভিন্স, যে নামটা পরিবর্তিত হয় 1950 সালে। Next, money bill can be introduced in the state legislature with the prior consent of, অর্থাৎ রাজ্যের আইনসভায় কার সম্মতিতে অর্থ বিল উত্থাপিত হতে পারে, এটা হবে রাজ্যপাল। এক্ষেত্রে বলে রাখি 199 ধারায় রাজ্যের অর্থ বিল সম্পর্কে আলোচনা করা হয়। নেক্সট, দ্য গভর্নর অফ এ স্টেট ইন ইন্ডিয়া ইজ, অর্থাৎ রাজ্যের রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন? অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। ভারতের রাষ্ট্রপতি রাজ্যের রাজ্যপালকে 155 নম্বর ধারা অনুযায়ী রিক্রুট করে থাকেন। নেক্সট, টু বি অ্যাপয়েন্টেড গভর্নর আ পার্সন মাস্ট পজেস দ্য ফলোয়িং কোয়ালিফিকেশনস, অর্থাৎ রাজ্যপাল হতে গেলে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন? এখানে হবে 1 এবং 3। প্রথমত তাকে বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হতে হবে। এবং 3 নম্বর, নট বি এ মেম্বার অফ পার্লামেন্ট ও স্টেট লেজিসলেচার, অর্থাৎ সংসদ বা রাজ্য আইনসভার সদস্য হওয়া যাবে না। আর 2 নম্বরটা কেন নয়? কারণ কমপ্লিটেড দ্য এজ অফ 30 ইয়ার্স। তোমরা জানো যে রাজ্যপাল হতে গেলে ন্যূনতম 35 বছর বয়স হওয়া আবশ্যক, ঠিক রাষ্ট্রপতির মতোই। দেখো নেক্সট কোয়েশ্চেন, এখানে 2টি স্টেটমেন্ট দিয়ে বলেছে কোনটি সঠিক। প্রথম স্টেটমেন্টে দ্য লেজিসলেটিভ কাউন্সিল অফ এ স্টেট ইন ইন্ডিয়া ক্যান বি লার্জার ইন সাইজ দেন হাফ অফ দি লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্যাট পার্টিকুলার স্টেট, অর্থাৎ কোনো রাজ্যের আইনসভার যেখানে 2টি কক্ষ আছে তার বিধানসভার থেকেও অর্ধেকের বেশি বৃহৎ হতে পারে আয়তনের দিক দিয়ে, মানে কতজন সদস্য আছে বা রাজ্য আইনসভার সাংসদ আছে সেই নিয়ে। এবং 2 নম্বর স্টেটমেন্ট দিয়েছে দ্য গভর্নর অফ এ স্টেট নমিনেটস দ্য চেয়ারম্যান অফ লেজিসলেটিভ কাউন্সিল অফ দ্যাট পার্টিকুলার স্টেট, অর্থাৎ রাজ্যের রাজ্যপাল সেই লেজিসলেটিভ কাউন্সিল কোনো একটা নির্দিষ্ট রাজ্যের বিধান পরিষদের চেয়ারম্যানকে নিযুক্ত করেন। এর 2টি স্টেটমেন্টই ভুল, কারণ সংবিধানের 171 নম্বর ধারায় যেখানে বলা হয়েছে বিধান পরিষদের গঠন সম্পর্কে, সেখানেতে বলা হয়েছে রাজ্যের বিধানসভা কখনোই রাজ্যের বিধান পরিষদ কখনোই বিধানসভার 1/3 বেশি সদস্যযুক্ত হতে পারবে না। আর 2 নম্বর স্টেটমেন্টটা হচ্ছে এটা ভুল, কারণ লেজিসলেটিভ কাউন্সিল অফ দ্যাট পার্টিকুলার স্টেটের চেয়ারম্যানকে গভর্নর না, সেই লেজিসলেটিভ কাউন্সিলের সদস্যরাই নিজেদের মধ্যে থেকে মনোনীত করে থাকেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30 দেখো, এখানেও 4টি স্টেটমেন্ট দিয়ে বলেছে কোনগুলি সঠিক। আ পার্সন ক্যান বি অ্যাপয়েন্টেড অ্যাজ গভর্নর অফ মোর দ্যান ওয়ান স্টেট, অর্থাৎ একজন ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপালের দায়িত্ব পালন করতে পারেন, এটি সঠিক। এবং 3 নম্বরটি সঠিক, গভর্নর স্যালারি ইজ শেয়ার্ড বাই দ্য কনসার্ন স্টেট, অর্থাৎ রাজ্যপালের বেতন সেই সমস্ত রাজ্যের ফান্ড থেকে দেওয়া হয়ে থাকে। এই 2টি সঠিক। অবশ্যই একজন রাজ্যপাল একাধিক রাজ্যের দায়িত্ব সামলাতে পারেন, এটা সঠিক, কারণ এর সাম্প্রতিকতম উদাহরণ হলো পুদুচেরির রাজ্যপাল কিরণ বেদিকে সরিয়ে দেওয়ার পর পুদুচেরির দায়িত্ব সামলাচ্ছেন তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজন। তিনি অস্থায়ীভাবে এখন সেই কেন্দ্রশাসিত অঞ্চলের দায়িত্বটি সামলাচ্ছেন, একদম রিসেন্ট ঘটনা। 3 নম্বরটা
হচ্ছে রাজ্যপালের বেতন যতগুলি রাজ্যের রাজ্যপাল হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন সেই রাজ্যের কনসলিডেটেড ফান্ড বা সঞ্চিত তহবিল থেকে তার বেতন প্রদান করা হবে। 2 নম্বরটা কেন সঠিক নয়? বলা হয়েছে গভর্নর স্যালারি ইজ চার্জড অন দি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ রাজ্যের রাজ্যপাল ভারতের সঞ্চিত তহবিল থেকে বেতন লাভ করে থাকেন, কিন্তু এটা সঠিক নয়, কারণ উনি কনসলিডেটেড ফান্ড অফ স্টেট বা রাজ্যের সঞ্চিত তহবিল থেকে বেতন লাভ করে থাকেন। আর 4 নম্বরটাও সঠিক নয়, গভর্নর স্যালারি ইজ পেড বাই দ্য স্টেট নেমড বাই প্রেসিডেন্ট, যে রাষ্ট্রপতি এমন কোনো রাজ্যকে নির্ধারণ করে দেন না যে কোন রাজ্য বেতন দেবে সেই অনুযায়ী। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানেও দুটি স্টেটমেন্ট দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 31, প্রথম স্টেটমেন্টে বলা যে সরকারিয়া কমিশন রেকমেন্ডেড দ্যাট গভর্নর অফ এ স্টেট শুড বি এ নন পলিটিক্যাল পার্সন অ্যাপয়েন্টেড আফটার কনসালটেশন উইথ দ্য চিফ মিনিস্টার অফ দি স্টেট, অর্থাৎ সরকারিয়া কমিশন সুপারিশ জানিয়েছিল যে রাজ্যের রাজ্যপাল একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব হবেন এবং তিনি নিযুক্ত হবেন সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে, অর্থাৎ রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে রাজ্যপালকে নিয়োগ করবেন। 2 নম্বর স্টেটমেন্ট, দিস কুড বি অ্যাচিভ থ্রু অ্যামেন্ডিং আর্টিকেল 165 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ এটা একমাত্র 165 নম্বর ধারাটাকেই সংশোধন করে করা যেতে পারে। এর মধ্যে প্রথম তথ্যটি সঠিক একদম। এ প্রসঙ্গে বলে রাখি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডাব্লিউবিসিএসে বেশ কয়েকবার এসেছে। সরকারিয়া কমিশন কী জন্য গঠিত হয়েছিল, কেন্দ্র রাজ্য সম্পর্ক, এবং কত সালে গঠিত হয়েছিল, 1983 সালে। এরপর দেখো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য গভর্নর অফ এ স্টেট ইন ইন্ডিয়া, অর্থাৎ রাজ্যের রাজ্যপাল সম্পর্কে 4টি স্টেটমেন্ট দিয়ে কোনটি সঠিক জানতে চেয়েছে। 2 নম্বরটি এবং 4 নম্বরটি সঠিক, যে দুটো আমি বলে দেবো। দ্য গভর্নর হোল্ডস দ্য অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দি প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী রাজ্যপাল তার অফিসে দায়িত্ব পালন করে থাকে। ভারতীয় সংবিধানের 156 নম্বর ধারাতে এই কথাই বলা হয়েছে যে রাষ্ট্রপতি তার ইচ্ছা অনুযায়ী রাজ্যের রাজ্যপালকে পদচ্যুত করতে পারেন। এরপর দেখো 4 নম্বরটি, দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দি স্টেট ইজ ভেস্টেড ইন দ্য গভর্নর, অর্থাৎ রাজ্যের সমস্ত প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে ন্যস্ত করা হয়েছে। এটিও সঠিক, এটা ভারতীয় সংবিধানের 154 নম্বর ধারায় বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33, এখানেও দুটি স্টেটমেন্ট দিয়ে বলা হয়েছে কোনটি সঠিক বা কোনগুলি সঠিক। এখানে দুটিই সঠিক, দেখে নাও। দ্য গভর্নর অফ এ স্টেট ইন ইন্ডিয়া নমিনেটস টু দ্য লেজিসলেটিভ কাউন্সিল ওয়ার ইট এক্সিস্ট 1/6 অফ ইটস মেম্বার, অর্থাৎ রাজ্যের রাজ্যপাল কোনো রাজ্যের বিধান পরিষদে তাদের মোট সদস্যের 1/6কে মনোনীত করতে পারেন, সঠিক। এবং 2 নম্বর স্টেটমেন্ট, দ্য গভর্নর অফ এ স্টেট ইন ইন্ডিয়া মে নমিনেট দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি 1% ফ্রম দি অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ইফ হি ফিলস দ্য কমিউনিটি নিডস রিপ্রেজেন্টেশন, অর্থাৎ রাজ্যপাল চাইলে রাজ্যের বিধানসভায় ইঙ্গ ভারতীয় সদস্যদের মধ্যে থেকে একজনকে নিয়োগ করে থাকেন যদি তিনি মনে করেন যে তার প্রতিনিধিত্ব করা প্রয়োজন। যেমন পশ্চিমবঙ্গের আইনসভা অর্থাৎ বিধানসভা, যেহেতু বিধান পরিষদ নেই, 294 আসনের হলেও একজন অতিরিক্ত ধরলে সেটা দাঁড়াচ্ছে 295 জন আসনের। নেক্সট, দ্য গভর্নর মে রেকমেন্ড দ্য ইম্পোজিশন অফ প্রেসিডেন্টস রুল ইন দ্য স্টেট, অর্থাৎ রাজ্যের রাজ্যপাল কখন রাষ্ট্রপতিকে সুপারিশ করতে পারেন রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য। If he is convinced that the government of the state cannot be carried on in accordance with the provisions of the Constitution of India, দেখো অপশান ডিতে কী বলা হয়েছে, এটি সঠিক। যদি তিনি মনে করেন যে কোনো রাজ্যের অবস্থা বা রাজ্যের শাসন ব্যবস্থা যেটা মুখ্যমন্ত্রী পরিচালনা করেন সংবিধান অনুযায়ী পরিচালনা করছেন না, তাহলে তিনি রাষ্ট্রপতিকে সুপারিশ করতে পারেন, যেটা সংবিধানের 356 নম্বর ধারায় বলা হয়েছে। নেক্সট, হু অ্যাপয়েন্টস দ্য গভর্নর অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, অর্থাৎ জম্মু কাশ্মীরের রাজ্যপালকে কে নিযুক্ত করেন, এটার উত্তর হবে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু আর্টিকেল 155। যেমন বলতে পারো
জম্মু কাশ্মীরের নতুন রাজ্যপাল হলেন মনোজ সিনহা। ওনাকে রিক্রুট করেছেন ভারতের চতুর্দশ তথা বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নেক্সট, দ্য প্রভিশন দ্যাট গভর্নর শ্যাল অ্যাড্রেস দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দি স্টেট ইজ ইন হুইচ আর্টিকেল অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে রাজ্যপাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে অ্যাড্রেস করবেন সভাটাকে, বিধানসভাটাকে? এটা হচ্ছে 176 নম্বর ধারায়। নেক্সট, অর্ডিন্যান্স অফ গভর্নর হ্যাজ টু বি পাসড বাই দ্য অ্যাসেম্বলি উইদিন। অর্থাৎ রাজ্যপালের অধ্যাদেশ কত দিনের মধ্যে বিধানসভায় পাস হতে হবে? এটা হবে 6 উইকস বা 6 সপ্তাহ। এক্ষেত্রে বলে রাখি, ভারতীয় সংবিধানের 213 নম্বর ধারায় রাজ্যপালের অধ্যাদেশ জারি করার কথা বলা হয়েছে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 38 দেখতে পাচ্ছ। হুইচ অফ দি ফলোয়িং অথরিটিস মেক্স রেকমেন্ডেশন টু দ্য গভর্নর অফ এ স্টেট as to the principles for determining the taxes and duties which may be appropriate by the panchayats in the particular state? অর্থাৎ নিম্নলিখিত কোন কর্তৃপক্ষ রাজ্যপালকে সুপারিশ করতে পারেন যে ট্যাক্স বা অন্যান্য যে সমস্ত আর্থিক সংস্কারগুলি পঞ্চায়েত পরিচালনার জন্য প্রয়োজন সেগুলির ব্যাপারে? এটা হবে স্টেট ফাইন্যান্স কমিশন বা রাজ্য অর্থ কমিশন এটার উত্তর। কোয়েশ্চেন নাম্বার 39 একটা সহজ প্রশ্ন। একটু আগেই একটা প্রশ্নের আলোচনা করতে গিয়ে যেটা বললাম, দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ এ গভর্নর ইন এ স্টেট ইজ মেড অ্যাজ পার দ্য প্রভিশন অফ ইন দ্য কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল। অর্থাৎ ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপালকে নিয়োগ করা যায় কত নম্বর ধারায়? এটা হবে 155 নম্বর ধারায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন। নেক্সট দুটি স্টেটমেন্ট আছে। দ্য গভর্নর মে ডিসমিস দ্য স্পিকার অফ দি লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ এ স্টেট অ্যান্ড চেয়ারম্যান অফ দি লেজিসলেটিভ কাউন্সিল অফ দি স্টেট। The governor in his discretion can reserve a bill for the consideration of the president. দুটি স্টেটমেন্ট দিয়েছে, এখানে দুটি সঠিক একদম। অর্থাৎ গভর্নর চাইলে লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকারকে ডিসমিস করতে পারেন এবং লেজিসলেটিভ কাউন্সিলের চেয়ারম্যানকেও ডিসমিস করতে পারেন। এবং 2 নম্বরটি, দ্য গভর্নর ইন হিজ ডিসক্রিপশন ক্যান রিজার্ভ এ বিল ফর দি রিকনসিডারেশন অফ দি প্রেসিডেন্ট। গভর্নর তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে কোনো বিলকে রাষ্ট্রপতির পুনর্বিবেচনার জন্য সংরক্ষণ করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41। দ্য মেইন ডিফারেন্স বিটুইন দ্য পার্ডনিং পাওয়ার অফ দি প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর ইজ। অর্থাৎ রাষ্ট্রপতির এবং রাজ্যপালের ক্ষমা করার ক্ষমতার মধ্যে কি পার্থক্য আছে সেটা বলার আগে বলে দেবো এটা, যে রাষ্ট্রপতি 72 নম্বর ধারা অনুযায়ী ক্ষমা করতে পারেন এবং রাজ্যপাল 161 নম্বর ধারা অনুযায়ী কোনো অপরাধীকে ক্ষমা করতে পারেন, তাদের ইচ্ছার উপর নির্ভরশীল। এটা খুবই প্রশ্নে আসে, তাই ধারা দুটো মনে রাখবে। দেখো, প্রথম স্টেটমেন্টে বলা আছে, আনলাইক প্রেসিডেন্ট, গভর্নর হ্যাজ নো পাওয়ার টু গ্র্যান্ট এনি রিলিফ ইন ডেথ সেন্টেন্সেস। অর্থাৎ রাষ্ট্রপতি যেরকম মৃত্যুদণ্ড রদ করতে পারেন, রাজ্যপালের সেরূপ কোনো ক্ষমতা নেই। 2 নম্বর, গভর্নর ক্যান নট পার্ডন ইন ম্যাটার্স ইনলিস্টেড ইন দ্য ইউনিয়ন লিস্ট। অর্থাৎ গভর্নর কেন্দ্রীয় তালিকাভুক্ত কোনো বিষয়ে ক্ষমা করতে পারেন না। 3 নম্বর, গভর্নর ক্যান নট পার্ডন ইন কেসেস অফ কোর্ট মার্শাল। অর্থাৎ কোর্ট মার্শাল বা সামরিক আদালতের কোনো বিষয় তিনি কাউকে ক্ষমা করতে পারেন না। এই 3টি সঠিক দেওয়া হয়েছে। অল অফ দিস। এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে আমি আরও অনুপ্রাণিত হব।